আজকে 6 জুন অর্থাৎ আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়ে গেল। অর্থাৎ সেখান থেকে ফার্স্ট শিফটে যেসব প্রশ্ন রয়েছে জিকে এবং জিএস থেকে সেই সম্পর্কিত প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। অর্থাৎ সেই শিফটের প্রশ্নের এক্সাম অ্যানালাইজ হবে। তো চলো শুরু করা যাক। কি বলছে প্রথম প্রশ্ন, দেখো কি রয়েছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিআইএ? সিআইআই, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিআইআই? যার ফুল ফর্ম হচ্ছে কি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। এটি একটি অলাভজনক বেসরকারি সংস্থা যা ভারতে একটি প্রধান ব্যবসায়িক সমিতি হিসাবে কাজ করে এবং যা বিভিন্ন শিল্প এবং খাতের প্রতিনিধিত্ব করে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে। গর্বানৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গর্বানৃত্য হচ্ছে কিন্তু আমাদের গুজরাটের সাথে, ভারতের রাজ্য অবস্থিত গুজরাট রাজ্যের সাথে সম্পর্কিত। এটি একটা বৃত্তনৃত্য, ঠিক আছে, এবং যা প্রায়ই নবরাত্রি উৎসবের সময় পরিবেশিত হয় এবং গুজরাটের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত বা গভীরভাবে প্রথিত। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। জিপসামের রাসায়নিক সূত্র কি? অর্থাৎ জিপসামের রাসায়নিক সূত্র কি? CaSO4 2H2O, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট আর 2 অণু জল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি জিপসামের রাসায়নিক সূত্র। ঠিক আছে, এখানে দেখো আমাদের যত যে কমন নাম, বেশিরভাগ যে কমন নাম কেমিক্যাল কম্পাউন্ডের যে কমন নাম, সেই কমন নামগুলো এবং তাদের ফর্মুলা বা তাদের সূত্র বা সংকেত যাই বলো না কেন তাদের দেখো নিয়ে এসেছি। প্রথমে রয়েছে দেখো সোডিয়াম বাইকার্বনেট। কী রয়েছে? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটকে আমরা কী নামে জানি? সাধারণত আমরা তাকে বেকিং সোডা বলে থাকি, যার সংকেত হচ্ছে কিন্তু কি সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট দেখো কী রয়েছে। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, অর্থাৎ যাকে আমরা ব্লিচিং পাউডার বলি, এবং তার সংকেত হচ্ছে CaClO2। পরে রয়েছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। কী রয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা কমন নাম কস্টিক সোডা বলে থাকি এবং তার সংকেত হচ্ছে কি NaOH। পরে রয়েছে দেখো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটকে আমরা কি বলি? ওয়াশিং সোডা বলে থাকি এবং এর সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3 এবং 10 অণু জল থাকে, 10H2O। আচ্ছা, তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে যদি আমাদের শুষ্ক কার্বন ডাইঅক্সাইড হয় বা শুষ্ক কার্বন ডাইঅক্সাইড হয় বা ড্রাই আইস, যেটাকে বলা হয় শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় এবং যার সংকেত হচ্ছে কিন্তু CO2। নেক্সট দেখো কি রয়েছে। তারপরে কিন্তু কি রয়েছে দেখো যে কোপার সালফেটকে আমরা কি নামে জানি? ব্লু ভিট্রিয়ল। কি নামে জানি আমরা? ব্লু ভিট্রিয়ল নামে জানি এবং তার সংকেত হচ্ছে CuSO4, কোপার সালফেট। তারপর হচ্ছে ফেরাস সালফেট। পরে দেখো রয়েছে ফেরাস সালফেট, যাকে গ্রিন ভিট্রিয়ল বলে জানি আমরা সাধারণ নাম এবং এর সংকেত হচ্ছে FeSO4। পরে রয়েছে সালফিউরিক অ্যাসিড, যাকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় এবং এর সংকেত হচ্ছে H2SO4। নেক্সট দেখো রয়েছে কেমিক্যাল সালফেট হেমিহাইড্রেট, যাকে আমরা প্লাস্টার অফ প্যারিস বলে জানি, অর্থাৎ CaSO4 হাফ H2O। পরে রয়েছে দেখো ক্যালসিয়াম সালফেট ড্রাইহাইড্রেট, যাকে আমরা জিপসাম বলি, CaSO4 2H2O। তারপরে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে স্ল্যাক লাইম বলা হয়, যার সংকেত হচ্ছে কি CaOH বা যাকে আমরা কলিচুন বলি। স্ল্যাক লাইম বলতে আমরা কলিচুন বলি। পরে রয়েছে সোডিয়াম নাইট্রেটকে চিলি সলপিটার বলা হয়, যার সংকেত হচ্ছে NaNO3। পরে রয়েছে দেখো পটাশিয়াম নাইট্রেট, যাকে সলপিটার বলা হয়। আগে সোডিয়াম নাইট্রেট ছিল, সেটাকে বলা হলো চিলি সলপিটার। এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেটকে বলছি সলপিটার, যার সংকেত হচ্ছে KNO3। তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলে জানি এবং HCl, যার সংকেত হচ্ছে HCl এবং মিউরিয়েটিক অ্যাসিডকে বা বাথরুম পরিষ্কার কাজেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। প্রথম সাংবিধানিক সভা কখন শুরু হয়? প্রথম সাংবিধানিক সভা কিন্তু কখন শুরু হয়? তাহলে আমাদের এই ভারতীয় গণপরিষদের প্রথম সভা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বরে। ঠিক আছে, সংসদ ভবনে সাংবিধানিক কক্ষে অনুষ্ঠিত হয় এবং যা বর্তমানে নয়াদিল্লির সংসদ ভবনের কেন্দ্রীয় হল নামে পরিচিত।
ঠিক আছে, নয়াদিল্লির সংসদ ভবনে, যেটা কেন্দ্রীয় হল, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী কখন জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটা দেন? কখন দেন তিনি? এই লাল বাহাদুর শাস্ত্রী স্লোগানটি দেন 1965 সালে অক্টোবর মাসে। এর অর্থ হচ্ছে কি, সৈনিকের জয় হোক এবং কৃষকের জয় হোক। এটি 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, সেই সময় কিন্তু এই স্লোগানটা দিয়েছিল। এই স্লোগানটি সৈন্য এবং কৃষকের উভয়ের অনুপ্রাণিত করার জন্য ব্যবহার করা হয়েছিল বা ব্যবহার করেছিলেন, যারা জাতিকে রক্ষা করতে এবং অভাবের সময় খাদ্য উৎপাদন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট দেখো কী রয়েছে, সম্প্রতি নিযুক্ত ভারতের প্রধান বিচারপতির নাম কি? তাহলে প্রধান বিচারপতির নাম কি? প্রধান বিচারপতি আমরা এর আগে শিফটও পড়েছিল। প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই, যাকে আমরা শর্ট ফর্মে কি বলে থাকি? BR গাভাই বলে থাকি, ঠিক আছে, BR গাভাই। এবং ইনি হচ্ছেন 52তম রাষ্ট্রপতি। নেক্সট দেখো 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি? অর্থাৎ পারমাণবিক সংখ্যা 17, সেই মৌলটির নাম কি? সেই মৌলটি হলো ক্লোরিন, যার সংকেত হচ্ছে কি Cl, বা যার প্রতীক বা চিহ্ন হচ্ছে Cl। নেক্সট দেখো 2024 সালে নৌবাহিনী দিবসের থিম কি? 2024 সালে নৌবাহিনীর থিম হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার থ্রু ইনোভেশন অ্যান্ড ইন্ডিজিনাইজেশন, ঠিক আছে। তাহলে স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার থ্রু দ্য ইনোভেশন অ্যান্ড দ্য ইন্ডিজেনাইজেশন, এটা হচ্ছে আমাদের কি থিম 2024 সালে। অর্থাৎ বাংলায় যদি দেখি, সেটা হচ্ছে উদ্ভাবন এবং স্বদেশীকরণের মাধ্যমে শক্তি এবং শক্তির যে ব্যবহার, ঠিক আছে, সেটা অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বনির্ভরতার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর নৌবাহিনীর চলমান মনোযোগকে প্রতিফলিত করে। নেক্সট দেখো কি রয়েছে, আরবিসিতে কোন প্রাণীর নিউক্লিয়াস থাকে? অর্থাৎ কোন প্রাণীর নিউক্লিয়াসে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, এই প্রশ্নটা। তাহলে আমরা দেখি উট, সাধারণত আরবিসিতে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না, ব্যতিক্রম হচ্ছে উট এবং লামাও। এবং আরবিসির আয়ুকাল যদি দেখা হয়, এর আয়ুকাল হচ্ছে কিন্তু যদি দেখি, আরবিসির আয়ুকাল হচ্ছে 120 দিন, ঠিক আছে, 120 দিন পর্যন্ত বাঁচে। আরবিসির পুরো নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, বা একে এরিথ্রোসাইটও বলা হয়। কি বলা হয়? এরিথ্রোসাইট। এরপর দেখো SCIIL, দেখবে ওই SCCI বা SCI দুটোকে নিয়ে এসেছি আমরা, প্রথমেই CII হয়েছে। তাহলে আমাদের এর পূর্ণ নাম কি? এর পুরা নাম কি বা পূর্ণ রূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট দেখো কি রয়েছে, IPL বিরাট কোহলি নিচের কোন রেকর্ডটি করেনি? তাহলে অপশান কিছু ছিল, যেমন এখানে আমরা বলতে পারি যে 10,000 রানের মতন তিনি কিন্তু করেনি। তাহলে যে দেখবে আরও কী অপশানে ছিল, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, ফ্রান্সের যে শহরে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় তার নাম কি? ফ্রান্সের যে শহরের মধ্যে কান চলচ্চিত্র, অর্থাৎ কানস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, তাহলে কোথায় হয়? আমাদের এই ফ্রান্সের যেহেতু কান ফিল্ম ফেস্টিভ্যাল, অর্থাৎ কান শহরেই কিন্তু হয়। কান চলচ্চিত্র উৎসবটি ফরাসি রিভেরার তীরে অবস্থিত ফরাসি শহর কানে অনুষ্ঠিত হয়, অর্থাৎ কান শহরে কিন্তু অনুষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, 105 অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত? তাহলে এটি কি রয়েছে, এই 105 সংসদ ভবন এবং এর সদস্য এবং কমিটির ক্ষমতা, সুযোগ সুবিধা এবং অনাক্রম্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অনুচ্ছেদটি সংসদের ভেতরে বাক স্বাধীনতা, সংসদে তাদের কর্মকাণ্ডের জন্য আইনি প্রক্রিয়া থেকে অব্যাহত এবং সংসদীয় প্রতিবেদন এবং বিতর্ক প্রকাশের অধিকার কিন্তু প্রকাশ করে। নেক্সট দেখো কী রয়েছে, পাঞ্জাব রাজ্যে কয়টি জাতীয় উদ্যান রয়েছে অবস্থিত? তো পাঞ্জাব রাজ্যে একটিও জাতীয় উদ্যান নেই বা কোনো জাতীয় উদ্যান নেই। এখানে রয়েছে 13টি বন্য প্রাণী অভয়ারণ্য রয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের পশ্চিম ঘাট যে ওয়েস্টার্ন ঘাটগুলো রয়েছে, সেই ঘাটগুলোর নাম বলেছে। তাহলে অপশানে আমাদের অনেকগুলো পশ্চিম ঘাট যে নামগুলো আছে, সেই নামগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে। 31 ক বা 31B ধারা কোনটির সাথে সম্পর্কিত?
31B বা 31 খ ধারাটি কোনটির সাথে সম্পর্কিত? এই অনুচ্ছেদটি মৌলিক অধিকার লঙ্ঘন কারণে আদালতে চ্যালেঞ্জ করা থেকে ভূমি সংরক্ষণ আইন এবং নবম তফসিলিকে রক্ষা করার সাথে সম্পর্কিত। বিশেষ করে এটিতে বলা হয়েছে যে নবম তফসিলে অন্তর্ভুক্ত আইন এবং প্রবিধানগুলি বাতিল বা অবৈধ বলে গণ্য করা যাবে না, কারণ সেগুলি কোনো মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তাহলে সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সম্রাট কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? সম্রাট কনিষ্ক আমাদের কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এবং তার আমলেই, এই সম্রাট কনিষ্কর আমলেই কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখা রয়েছে ভারতে পরিবেশ আইন কবে কার্যকর হয়? তাহলে ভারতের বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যেটা বলি আমরা, পরিবেশ সুরক্ষা আইন 1986, এটি চালু হয়, অর্থাৎ আমাদের এই আইনটি পাস হয় 23শে মে। আইন 23শে মে 1986 প্রণীত হয় বা আইনটি পাস হয়, এবং 19শে নভেম্বর 1986 সালে, কেন সেই বছরেই কিন্তু আমাদের কার্যকর হয় 1986। তাহলে অপশান 1986 অপশান অবশ্যই থাকবে। নেক্সট দেখো রয়েছে MS ওয়ার্ড অথবা MS এক্সেলে নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তাহলে নিউ অর্থাৎ কন্ট্রোল প্লাস এন অর্থে নিউ, অর্থাৎ কন্ট্রোল প্লাস নতুন কোনো কিছু যদি ওয়ার্ড ডকুমেন্ট খোলা হয় তাহলে কন্ট্রোল প্লাস এন করলেই হবে। এছাড়াও আমাদের আগে দেখো কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি রয়েছে, যেমন কন্ট্রোল সি মানে কোনো কিছুকে কপি করা হয়, কন্ট্রোল ভি মানে পেস্ট করা হয়, কপি জিনিসকে পেস্ট করতে, কন্ট্রোল জেড মানে আন্ডো আগের অবস্থায় ফিরিয়ে আসতে, কন্ট্রোল বোল্ড মানে আমাদের কি লেখাটা মোটা করার জন্য, এই যেমন এই যে কন্ট্রোল এনটাকে বোল্ড করা রয়েছে। এছাড়া কন্ট্রোল এল রয়েছে, কন্ট্রোল এল হচ্ছে ইতালিক। ঠিক আছে, এছাড়া কন্ট্রোল এ আছে। ঠিক আছে, কন্ট্রোল এ যদি করা হয় CTRL, যেটাকে বলে CTRL মানে কন্ট্রোল এ করলে আমাদের সিলেক্ট হয়, অল টেক্সট সিলেক্টেড হয়, মানে সমস্ত টেক্সটগুলো সিলেক্টেড হয়ে যায়। ভারত এবং ভুটানের মধ্যে কোন প্রধান ভৌগোলিক অবস্থান অবস্থিত? তাহলে ভারতের ভুটানের মধ্যে এই সীমার মধ্যে প্রধান যে ভৌগোলিক অবস্থানটা সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা অবস্থিত। ঠিক আছে, হিমালয় পর্বতমালাই কিন্তু আমাদের ভারত এবং ভুটানকে পৃথককারী প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। নেক্সট দেখো কি রয়েছে, 2023 সাল পর্যন্ত ভারতে মোট নবায়নযোগ্য শক্তির পরিমাণ বা রিনিউয়েবল এনার্জি পরিমাণ কত ছিল? তাহলে 31শে মার্চ 2023 তারিখে ভারতে মোট নবায়নযোগ্য জ্বালানির ক্ষমতা ছিল 125.15 গিগাওয়াট। এর মধ্যে রয়েছে সৌরশক্তি, বায়ুশক্তি বা জৈব বস্তু শক্তি বা ক্ষুদ্র জলবিদ্যুতের মতো বিভিন্ন শক্তির উৎস কিন্তু এটার মধ্যে রয়েছে। এটা রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ হচ্ছে অচিরাচরিত শক্তি, যেটাকে বলা হয় আমাদের অচিরাচরিত শক্তি। ঠিক আছে, বা অপ্রচলিত শক্তি, অর্থাৎ 125.15 গিগাওয়াট। নেক্সট দেখো রয়েছে ডেজার্ট সাইক্লোন কোন দেশের মধ্যে সামরিক মহড়া পরিচালিত হয় বা সংগঠিত হয়? তাহলে ভারত এবং সংযুক্ত আরব আমিরের সাথে বা ইন্ডিয়া এবং UAE এর মধ্যে আমাদের মরুভূমি ঝড় বা যেটাকে বলছি আমরা কি ডেজার্ট সাইক্লোন আমাদের সামরিক মহড়া পরিচালিত হয় বা সংগঠিত হয়। এই প্রথম সংস্করণটি 2024 সালের জানুয়ারিতে ভারতের রাজস্থানের জয়সলমীরতে অনুষ্ঠিত হয়, এবং এর লক্ষ্য ছিল যে নগর অভিযানের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এবং সর্বোত্তম অনুশীলন ভাগ করে নিয়ে দুই সেনাবাহিনীর মধ্যে আন্তর কার্যক্ষমতা বৃদ্ধি করা। নেক্সট দেখো রয়েছে ব্রহ্মা অপারেশন, খুব গুরুত্বপূর্ণ। ব্রহ্মা অপারেশন কিসের সাথে সম্পর্কিত? ব্রহ্মা অপারেশন কি একটা মানবিক ত্রাণ অভিযান, একটা হচ্ছে মানবিক ত্রাণ অভিযান, যেখানে ভারত কর্তৃক মায়ানমারের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের পর সহায়তা করার জন্য এই অপারেশন অর্থাৎ আমাদের ব্রহ্মা অপারেশন চালু করেছিল। এই অভিযানটি অনুসন্ধান ও উদ্ধার, মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে P ব্লক উপাদানটি ধারণ করে, অর্থাৎ P ব্লকের মধ্যে কোন কোন উপাদান থাকে? তাহলে P ব্লক দেখো, P ব্লক বলতে আমরা কোনটাকে বুঝি? 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর, এই গ্রুপগুলো P ব্লকের অন্তর্গত। এবং এই ব্লকের মধ্যে আমরা 3 রকমেই পাই, যেমন ধাতু রয়েছে, ধাতুকে পাবো আমরা, অধাতুকে পাবো এবং ধাতু কল্প পাবো আমরা।
পর্যায় সারণীতে 3 রকমের মৌল অর্থাৎ আমাদের কাছে ধাতু আছে, অধাতু হয়েছে এবং ধাতু কল্প রয়েছে। সেগুলো 3 ধরনেই কিন্তু আমার এই পি ব্লকের মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট পরে দেখো কি রয়েছে। 2024-25 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ভারতের বেকারত্বের হার কত ছিল? তাহলে বেকারত্বের হার ছিল আমাদের 3.2%। তো ফার্স্ট শিফটের এই প্রশ্নগুলোই ছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। যদি পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রামে জয়েন করবে, এবং যারা এখনও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।